এই আদানি এবং আম্বানি এরা না থাকলে বিজেপির নির্বাচনে জেতা যাবে না। এই ঘণ্টাখানেক আলাদা একটা পায়খানা চেম্বারকে দেখাচ্ছে যে সেটা নাকি সুড়ঙ্গ পদ্মার নিচে দিয়ে বাংলাদেশে চলে যাওয়া যায়। সংবাদের বদলে এরা আদানির মতো যারা দেশের সর্বনাশ করে, দেশের অর্থনীতিকে সর্বনাশ করে, যে যারা দেশের ব্যাংকে লুট করে, হ্যাঁ, তাদেরকে এরা রক্ষা করে। গদি মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া একটা বড় অংশ। আসলে এইসব মিডিয়ার কাজ খবর ছাপা নয়, খবর চাপা। নরেন্দ্র মোদীরা যতদিন ক্ষমতায় আছে ততদিন আদানির কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে বলে মনে হয় না। ভারতের বৃহৎ শিল্পপতির নাম যদি আমরা নিতে শুরু করি তাহলে প্রথম নামই যার আসে তিনি হলেন গৌতম আদানি, এবং তার বিরুদ্ধেই কোটি কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে একেবারে আমেরিকার মতো জায়গা, এবং সেখানে তাকে কিন্তু গ্রেফতারের ওয়ারেন্ট জারি করে দেওয়া হয়েছে। আমরা চলে এসেছি এখন মানবাধিকার কর্মী ছোটন দাসের কাছে, কথা বলবো তার সঙ্গে। কি বলবেন দাদা, এই যে পরিস্থিতি যেখানে আম্বানি আদানি যাদের ওপর নির্ভর করে সম্পূর্ণ দেশ চলে, সেখানে সেই রকমই একজন ব্যক্তি আদানি, গৌতম আদানি, তার কোটি কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগ। দেখুন, একটা কথা খুব চলছে বেশ কিছুদিন ধরে, মানে নরেন্দ্র মোদীরা ক্ষমতায় আসার পর থেকে। গোটা দেশ বেচছে দুজন গুজরাটি, কিনছে দুজন গুজরাটি। যত বিমানবন্দর বিক্রি হচ্ছে সব আদানি, যত আপনার জাহাজের বন্দর বিক্রি হচ্ছে সমস্ত আদানি, নতুন শহর তৈরি হবে সব আদানি। এবং আজকে এই অভিযোগটা উঠেছে, এটা তো নতুন নয়। এর আগে হিন্ডেনবার্গের রিপোর্টে নির্দিষ্টভাবে বলেছে যে কীভাবে শেয়ারের দাম মিথ্যা করে বাড়িয়ে শেয়ার হোল্ডারদের কাছ থেকে টাকা তুলেছে। এবং এই ব্যাপারে হিন্ডেনবার্গের রিপোর্ট একটা সারা পৃথিবীতে এবং ভারতবর্ষ হইচই ফেলে দিয়েছে। কিন্তু দেখা গেল, এবং আমাদের এখানে যে সেবির চেয়ারম্যান আমেরিকা খুঁজে পেল এবং অন্যরা দুর্নীতি খুঁজে পাচ্ছেন, তো দেখা গেল যে আমাদের সেবির যিনি চেয়ারম্যান মাননীয়া তিনি খুঁজে পেলেন না। ফলে কি বলুন তো, যে দুর্নীতি করতে গেলে প্রশাসনের, ভারতের মতো দেশে সরকারের, কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়া, সমর্থন ছাড়া এবং পরিকল্পনা ছাড়া এই দুর্নীতি করা যায় না। তো স্বাভাবিকভাবেই আমেরিকা ওয়ারেন্ট জারি করেছে। হ্যাঁ, আপনি নিশ্চিত থাকুন যে বিজেপি ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে, এবং বিজেপি নেমে পড়েছে মানে বিজেপির পক্ষে যে আদানি আম্বানিদের পরিচালিত, আমাদের অধিকাংশ মিডিয়াই তো হচ্ছে আদানি আম্বানি পরিচালিত মিডিয়া। আজকে একরকম, কালকেই দেখবেন সব নেমে পড়বে। হ্যাঁ, স্বাভাবিকভাবেই ধরুন, স্বাভাবিকভাবেই ভারতবর্ষে আদানির বিরুদ্ধে কোনো কিছু হবে এই বিশ্বাস অন্তত নরেন্দ্র মোদীরা যতদিন ক্ষমতায় আছেন, যতদিন বিজেপি ক্ষমতায় আছেন, এবং বিজেপির পিছনে মূল শক্তি আরএসএস সংঘ পরিবার, এবারও যে হরিয়ানায় তারা জিতেছেন আরএসএসের সাহায্যে, এবং এই যে আপনার ঝাড়খণ্ড এবং আপনার মহারাষ্ট্রের নির্বাচন, সেখানেও আসলে আরএসএস দেখাতে চায় তারা অত্যন্ত সরল, সাদাসিধে, ভদ্র, এবং তাদের সাহায্য ছাড়া নরেন্দ্র মোদীরা চলে না, এবং নরেন্দ্র মোদীদের সাহায্য ছাড়া কেউ দুর্নীতি করতে পারে না। ফলে এটা বলাই যায় যে নরেন্দ্র মোদীরা যতদিন ক্ষমতায় আছে ততদিন আদানির কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে বলে মনে হয় না। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেতা, তিনি বারবার যেটা বলছেন যে নরেন্দ্র মোদীকে ভারতে গ্রেফতার করা হোক, এবং তার সঙ্গে আরো তিনি অভিযোগ এনেছেন যে নরেন্দ্র মোদীকে যদি সম্পূর্ণভাবে তদন্ত করা হয় তাহলে কিন্তু দেখা যাবে নরেন্দ্র মোদী সরাসরি আদানিকে সাহায্য করেছেন। দেখুন, এটা তো ঘটনা যে ধনের মালিক যে মনের মালিকও সে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, নাড্ডা, এখানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, তাদের হৃদয়ে
তাদের নির্বাচনে জেতার টাকা, আপনি যদি ইলেকশন বন্ড দেখেন, সেই ইলেকশন বন্ডের যদি দেখেন তাতে বিস্তারিত দেখতে পাবেন যে কিভাবে আইন ভেঙে, কোম্পানি আইন ভেঙে, হ্যাঁ সেখানে আইন আছে যে 3 বছর না হলে কেউ চাঁদা দিতে পারে না, আইন ভেঙে চাঁদা দিয়েছে। দুর্ভাগ্য সুপ্রিম কোর্ট বললে এটা আনকনস্টিটিউশনাল, কিন্তু এই সংবিধান বিরোধী কাজ যারা করেছে, আমাদের প্রাক্তন মাননীয় বিচারপতি তিনি বললেন এটা সংবিধান বিরোধী কাজ, কিন্তু সংবিধান বিরোধী কাজ করলো যারা, তারা সবাই পার পেয়ে গেলেন। মাননীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড়, এখন তিনি ভূতপূর্ব, তো তিনি কোনো ব্যবস্থা নিলেন না। ফলে বলা যায় যে নরেন্দ্র মোদীরা ক্ষমতায় থাকলে তদন্ত, সেবি তো ক্লিন চিট দিয়ে দিয়েছে, তদন্ত হবে কি না এটা এই সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। আপনি দেখুন ওরা বলছেন যে অন্ধ্র সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, CRS গভর্নমেন্ট, তাদের 1750 কোটি টাকা ঘুষ দিয়েছে। ইডি, CBI, হ্যাঁ, বিরোধী দলের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, তাকে গ্রেপ্তার করল। ভারতবর্ষের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তাকে গ্রেপ্তার করলো। ইডি, CBI, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অর্থনৈতিক গোয়েন্দা দপ্তর কেউ টের পেল না, হ্যাঁ, যে কেউ টের পেল না যে এত কোটি টাকা ঘুষ দিয়েছে। আসলে টের পেল না, না নরেন্দ্র মোদীরা রক্ষা করেছে। কেন দেখা গেছে পার্লামেন্টে যখন অসুবিধায় পড়েছে বিগত সরকারের সময়, দ্বিতীয় টার্মে যখন অসুবিধায় পড়েছে, তখন দেখা গেছে CRS বিজেপিকে সমর্থন করেছে। সেই জন্যই জানতে পারেননি, ব্যবস্থা নেননি। আসলে তুমি আমার সঙ্গে যদি থাকো তাহলে 7 খুন মাপ। আপনি দেখবেন এরা অনেক চিৎকার করেছে, এরা ক্ষমতায় আসার আগে 14 সালে দেখবেন কয়লা কেলেঙ্কারি সবচেয়ে বেশি, প্রায় 2 লক্ষ কোটি টাকার অভিযোগ আছে এখনো। নবীন জিন্দাল কংগ্রেসের MP, নির্বাচনের আগে তিনি সোনিয়া গান্ধীকে টাটা বাই বাই করে চলে গেলেন বিজেপিতে। ফলে আমার সঙ্গে থাকো, গোটা পার্টিটা 14 সাল থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা রিপোর্ট প্রকাশ করেছিলেন যে 14 সাল থেকে 24 সাল পর্যন্ত 10 বছরে 25 জন বিরোধী দলের নেতা, যাদের বিরুদ্ধে শয়ে কোটি টাকা অভিযোগ আছে, তদন্ত হচ্ছে, তারা সবাই বিজেপিতে যোগদান করেছে আর ক্লিন চিট পেয়ে গেছে। প্রফুল্ল প্যাটেল, এনসিপির নেতা, এনসিপি পার্টিটাকেই নরেন্দ্র মোদী বলতেন ন্যাশনালিস্ট করাপ্ট পার্টি, এটা বলতেন। গোয়াতে গিয়ে তিনি বললেন 76,000 কোটি টাকা এই এনসিপির নেতারা, অজিত পাওয়ার, ছগন ভুজবল, প্রফুল্ল প্যাটেল, এরা সবাই মিলে 76,000 কোটি টাকা এরা চুরি করেছে, আমি কাউকে ছাড়বো না। ব্যাস, অজিত পাওয়ার কাকা শারদ পাওয়ারকে টাটা বাই বাই দেখিয়ে চলে গেলেন। প্রফুল্ল প্যাটেল, হ্যাঁ, ক্লিন চিট দিয়ে দিলেন। 1100 কোটি টাকার বিমান কেনা, ইউপিএ 2 গভর্নমেন্টের তিনি মন্ত্রী ছিলেন। ফলে আসলে বিজেপি দলটা, কেন্দ্র সরকার আকণ্ঠ ডুবে আছে তারা দুর্নীতিতে। ফলে আমেরিকার তো সেখানকার আদালত, হ্যাঁ, এবং তথ্য প্রমাণ সহকারে সেখানকার আদালত করেছেন। এখন আপনি নিশ্চিত থাকুন যে কিছু হবে না যদি মোদিরা ক্ষমতায় থাকে।
2200 কোটি টাকার দুর্নীতি, যে দুর্নীতি হয়েছে, এই যে নরেন্দ্র মোদীর দিকে আঙুল উঠছে বা অমিত শাহ এদের দিকে আঙুল উঠছে, কারণ এদের একটা সম্পূর্ণ সমর্থন রয়েছে আম্বানি আদানির সঙ্গে, একেবারে বন্ধুত্বপূর্ণ সখ্যতা আমরা দেখতে পাই। সেখান থেকে এরা তো পশ্চিমবঙ্গে বারবার পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে গলা তোলে, বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে গলা তুলেছেন, বিভিন্ন রাজ্যের যারা বিরোধী দলের নেতা রয়েছে সেখানে দুর্নীতি নিয়ে গলা তুলেছেন। কিন্তু তারা যখন নিজেরাই 2200 কোটি টাকার একটা ঘুষকে সমর্থন করছেন বা তার সঙ্গে যুক্ত আছেন, এখনো প্রমাণিত নয়, কিন্তু রাহুল গান্ধী বলতেন যে যদি তদন্ত করা যায় তাহলে হয়তো নরেন্দ্র মোদীকেও কেঁচো খুঁড় থেকে উঠে বার করার মতো বার হয়ে যেতে পারে। বিরোধী দলের নেতা এলওপি তিনি বলেছেন যদি তদন্ত হয়, যদি তদন্ত হয়, তদন্ত আদৌ হবে? ধরুন এখনো পর্যন্ত ইডি, সিবিআই তারা বিভিন্ন রাজ্যের বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করেছে 1.5 বছর, 2 বছর, 3 বছর। হ্যাঁ, এবং এমনও আছে যে পশ্চিমবাংলার একজন, তাকে ইডি গ্রেপ্তার করেছে, লোয়ার কোর্ট 2 বছর বাদে তাকে যখন ছাড়ছে, জামিন দিচ্ছে, তখন বলছে যে তিনি যে টাকা নিয়েছেন এর কোনো প্রত্যক্ষ প্রমাণ ইডি দিতে পারেনি, পরোক্ষ প্রমাণও খুব দুর্বল। কিন্তু আমি তো বিরোধী দল বলে 2 বছর তো জেল খাটিয়ে দিলাম। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি সরকারের অরবিন্দ কেজরিওয়ালকে জেল খাটিয়ে দিলাম। তার শিক্ষামন্ত্রী, যেহেতু সেখানে শিক্ষা ব্যবস্থাটা দারুণভাবে তো সাজিয়েছিলেন, সেই শিক্ষামন্ত্রীকে প্রায় 3 বছর তাকে জেল খাটিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে বিরোধী দলকে দমন করার জন্য এই দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে, এবং খুব দুর্ভাগ্য পশ্চিমবাংলায় বিজেপির পরিকল্পনাকে অনেক বন্ধুবান্ধব এখানে পশ্চিমবাংলায় পাচ্ছেন। পশ্চিমবাংলা নির্দিষ্টভাবে বলবো যে পশ্চিমবাংলায় তারা বন্ধুবান্ধব পাচ্ছেন। হ্যাঁ, তো একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে যে এই আদানি এবং আম্বানি এরা না থাকলে বিজেপির নির্বাচনে জেতা যাবে না। বিজেপি দলের তহবিল শূন্য হয়ে যাবে। ফলে দেখবেন সম্পর্ক কি, আদানিকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী যাচ্ছেন, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সাধারণ নিয়মকে অভিযোগ উঠেছে তদন্ত হোক, যতদিন না তদন্ত হচ্ছে ততদিন একটু তদন্ত সময় দেওয়া হোক। আমি বলছি না, মানবাধিকার কর্মী হিসেবে এটা বলবো না, যেটা মিডিয়ারা করে দেয় আর কি। অভিযুক্ত আর দোষীর মধ্যে তফাৎটা, বিশেষ করে এই পর্যায়ে তো তাই করেছে। অভিযুক্ত এবং দোষীর মধ্যে বিস্তর ফারাক আছে। আমি এখনো বলছি এগুলো অভিযোগ, কিন্তু অভিযোগে অন্যদের ক্ষেত্রে অভিযোগ, তাদের তো জেলে পুরে দিয়েছো তুমি 2 বছর, 2.5 বছর, 3 বছর, সেই সব বিরোধী দলের নেতাদের তুমি জেলে পুরে দিয়েছো। হ্যাঁ, তো আমি বলছি আদানির বিরুদ্ধে এটা অভিযোগ, কিন্তু এই অভিযোগ তো আগেও উঠেছে যে কয়লার দাম বাড়িয়ে ভুয়ো বিল করে বিদ্যুতের দাম বেশি নেওয়া, ভুয়ো বিল দেখিয়ে এই অভিযোগ তো উঠেছে, এবং সেসব বিলপত্র তো জনমানুষে এসছে। কিন্তু কি দেখলাম আমরা? এবং এক্ষেত্রে আমি বলবো যে কেনিয়া সরকার, এই যে ধরুন কেনিয়া সরকার সঙ্গে যে চুক্তিটা হয়েছিল, এটা নরেন্দ্র মোদীদের সাহায্য ছাড়া কেনিয়া সরকারের সঙ্গে চুক্তি হয়েছিল। কেনিয়া সরকার অন্তত এই সাহসটা দেখিয়েছেন যে তারা অভিযোগ আসার সঙ্গে সঙ্গে তারা চুক্তি বাতিল করে দিয়েছে। যে বাবা, এত বড় চোর, এত বড় দুর্নীতিবাজ, হ্যাঁ, এটাই তো হওয়া উচিত, যারা সরকারি কর্মচারীদের ঘুষ দিচ্ছে। হ্যাঁ, এবং সেই ঘুষটা সরকারের জ্ঞাতসারে এবং সরকারের বন্ধু তারা দিচ্ছে। তো ভারতবর্ষের দুর্নীতির বিরুদ্ধে এই যে সারাক্ষণ শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা বলে বেড়ান, আসলে বাংলায় একটা প্রবাদ আছে না, চোরের মার বড় গলা। নিজেরা সমস্ত
দুর্নীতিবাজদের নিজেদের দলে আশ্রয় দেয়, নিজেরা দুর্নীতি করে, নিজেদের দুর্নীতি চুরি জোচ্চুরি ছেঁচড়ামি আড়াল করার জন্যই তারা সবচেয়ে বেশি চিৎকার করে। বলে না যে চোর পালানো সহজ রাস্তা হচ্ছে চোরও নিজে চোর 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 বলা, তাহলে তার চোর হয়তো তার আগে আছে। হ্যাঁ, সেই জন্যেই যে এক্ষেত্রে আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমরা দেখব যে এই দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবাংলা কি পরিমাণে আওয়াজ ওঠে। পশ্চিমবাংলায় আওয়াজ ওঠা উচিত, জানি না। আমার প্রশ্নটা এখানেই যে নরেন্দ্র মোদীর দিকে আঙুল উঠেছে বলেই বা আজকে আদানির দিকে আঙুল উঠেছে বলেই কি আজকে মেন স্ট্রিম মিডিয়াতে এই খবরগুলো নেই বেশি করে, বা এই খবরগুলো গদি মিডিয়া যেটাকে বলা হয় হিন্দি ভাষায়, হিন্দি সংবাদ মাধ্যমে যেটা খুব প্রচলিত, গদি মিডিয়ায় কি আজকে এই কারণেই দূরে সরে যাচ্ছে? কারণ কোনোভাবে আমরা দেখেছি যে গদি মিডিয়া অনেকটা সরকার প্রভাবিত। ধরুন গদি মিডিয়া বলছেন মানেই তো আসলে গদির নির্দেশে পরিচালিত সংবাদ মাধ্যম। হ্যাঁ, আমি আবারও বলবো, যেহেতু সংবাদ মাধ্যমের এদেরই ইনভেস্টমেন্ট আছে, এদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের আজকে হয়তো প্রথম পাতায় এসছে, যেহেতু আমেরিকার মতো দেশে, হ্যাঁ অনেকের কাছে আমেরিকা মনিব দেশ, সেই দেশের সংবাদ মাধ্যমে এসছে দেখে আজকে বড় করে এসছে। দেখবেন, আমি জানি না যে ঘন্টাখানেক যেসব চ্যানেলে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ঘন্টাখানেক ডট ডট হয়, আমি জানি না আজকে বা 7 দিন ধরে ঘন্টাখানেক হবে কি না। বিভিন্ন চ্যানেলে, টিভি চ্যানেলে, হ্যাঁ ঘন্টাখানেক সঙ্গে রাম, সঙ্গে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, যারা বলা যায় যে সত্যকে চাপে এবং মিথ্যার প্রচার একটা বৃহৎ অংশ করে। তা নাহলে আমরা তো দেখলাম ডাক্তার আন্দোলনকে কেন্দ্র করে যে কিভাবে মিথ্যা, হ্যাঁ ধরুন সত্যকে তো চেপে গেল, যে পোস্টমর্টমে ডাক্তার প্রতিনিধিরা ছিলেন, তারা স্যাটিসফাইড ভাবে সই করেছেন, কোনো মিডিয়া দেখিয়েছেন? দেখাননি। এদের কাজ হচ্ছে, হ্যাঁ আগে একজন বলতেন যে আসলে এইসব মিডিয়ার কাজ খবর ছাপা নয়, খবর চাপা। হ্যাঁ, তো দেখুন আরও আমি খালি এটা নিয়ে বললাম, আমরা এও দেখেছি যে কিভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে, হ্যাঁ আমি খাগড়াগড়ের সময় দেখেছি, দমকলের সময় দেখেছি, একটা পায়খানার চেম্বার মুর্শিদাবাদে, সেই চেম্বারকেই ঘন্টাখানেক আলাদা, হ্যাঁ আমি নাম ধরে বলতে সাহস পাচ্ছি না, কেন এদের চ্যানেল, এদের যোগাযোগ, হ্যাঁ এদের যোগাযোগ একেবারে নরেন্দ্র মোদী পর্যন্ত। ফলে বলবে এই ব্যাটাকে উত্তরপ্রদেশে একটা মামলা দিয়ে নিয়ে যায়, আমাদের ঘন্টাখানেকের বিরুদ্ধে বলছে। এই ঘন্টাখানেক আলাদা একটা পায়খানার চেম্বারকে দেখাচ্ছে যে সেটা নাকি সুড়ঙ্গ, পদ্মার নিচে দিয়ে বাংলাদেশে চলে যাওয়া যায়। তো আমি তো শুনে একজনকে বললাম, তাহলেই আমাদের মেট্রো রেলের জন্য বাইরে থেকে সমস্ত এক্সপার্ট আনার দরকার কি আছে? এদেরকে দিয়ে করালেই তো হয়ে যেত। সংবাদের বদলে এরা আদানির মতো যারা দেশের সর্বনাশ করে, দেশের অর্থনীতিকে সর্বনাশ করে, যে যারা দেশের ব্যাংকে লুট করে, হ্যাঁ তাদেরকে এরা রক্ষা করে। গদি মিডিয়া, মেন স্ট্রিম মিডিয়া একটা বড় অংশ তারা রক্ষা করে। দেখা যাচ্ছে ক্ষতি হলো তো মানুষের টাকারই। সেই এলআইসি শেয়ার থেকে শুরু করে শেয়ার মার্কেট একেবারে ধস নেমে গেছে আদানির এই ধরনের একটা খবর আসার পরে। তো সেই মানুষের টাকাই কিন্তু বেরিয়ে গেল। এই যে 2200 কোটি টাকা, পুরোটাই তো জনসাধারণের টাকা। ধরুন 2200 কোটি টাকা তো ঘুষের টাকা। আপনি জানেন বোধহয় যে ওরা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা ধার নিয়েছিল। হ্যাঁ, আমার পাড়ার, আমার বস্তির ছেলে, সে যদি একটা অটোর জন্য টাকা ধার নেয় ব্যাংক থেকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে, যদি 2-3টে ইয়ে দিতে না পারে, ইনস্টলমেন্ট দিতে না পারে, তার বাড়িতে লোক পাঠিয়ে দেওয়া হয়। আর 65,000 কোটি টাকা ধার নিয়েছিল বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে। খুব গরিব তো আদানি। নরেন্দ্র মোদী, হ্যাঁ তার কিচ্ছু নেই, হ্যাঁ চা বিক্রি করতেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে,
তার বন্ধু আদানি ততোধিক গরিব। একজন চা বিক্রেতার, আমি নিজে হকার ইউনিয়নের সঙ্গে আছি, আমি কাউকে ছোট করছি না, মানে আমি তাদের চা বিক্রেতাদের অর্থনৈতিক হালটা কি বলছি। চা বিক্রেতার বন্ধু স্বাভাবিকভাবেই হত দরিদ্র বন্ধু, 65,000 কোটি টাকা ব্যাংকের টাকা, কার টাকা, ব্যাংকের আমানত কার টাকা, অসংখ্য গরিব মধ্যবিত্ত মানুষের টাকা। সেই আদানি সেই টাকা, এত গরিব নরেন্দ্র মোদীর বন্ধু বলে সে শোধ করতে পারবে না বলে রাইট আপ করে দেওয়া হয়েছে। আবার আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পার্লামেন্টে যুক্তি দিচ্ছেন, রাইট আপ করা মানে তো এই নয় বাতিল করে দেয়া। আরে রাইট আপ করা মানেটা আমরা সকলেই জানি যে ওটা নিয়ে আর তাগাদা হবে না, খাতায় আছে তাগাদা হবে না। তো এই যে গরিব মানুষের টাকা, এবং দেখবেন যে বিমানবন্দরগুলো কিনছে, যে খনি কিনছে, সমস্তটাই দেখবেন যে প্রচলিত বাজার দরজা তার চেয়ে অনেক 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 কম দামে তারাই। সেই একই কথা আবার বলবো, বেচছে দুজন। আমি কিন্তু গুজরাটের মানুষকে সম্মান করি, গুজরাটের অসাধারণ, গান্ধীজিকে জন্ম দিয়েছিলেন, হ্যাঁ, যে রাজ্য গুজরাট, খারাপ লাগে যে সেখানে এই সমস্ত নরেন্দ্র মোদী এবং আদানিদের মতো মানুষকেও জন্ম দিয়েছেন। তো সেই গুজরাটের অসংখ্য মানুষকে আমি সম্মান করি, কিন্তু বেচছেন দুজন গুজরাটি, দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছেন, রেল বিক্রি করে দিচ্ছেন, জাহাজ বিক্রি করে দিচ্ছেন, ব্যাংক বিক্রি করে দিচ্ছেন, LIC বিক্রি করে দিচ্ছেন। হ্যাঁ, ধীরে ধীরে মানুষের কষ্টার্জিত পয়সায় যে সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্প, হ্যাঁ, নবরত্ন থেকে আরম্ভ করে রাষ্ট্রায়ত্ত শিল্প, জনগণের টাকায় গড়ে ওঠা শিল্প, জনগণের রক্ত ঘাম জড়ানো, জনগণের ট্যাক্সের টাকায় গড়ে তোলা, কোনো পুঁজিপতি টাকা দেয়নি, সেই রক্ত ঘাম ঝরানো যে টাকা, সেই টাকায় রেল গড়ে উঠেছে, জাহাজ শিপিং কর্পোরেশন গড়ে উঠেছে, বিমানবন্দর গড়ে উঠেছে, ইন্ডিয়ান এয়ারলাইন্স গড়ে উঠেছিল, এয়ার ইন্ডিয়া গড়ে উঠেছিল। সমস্ত কিছু এরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই এটা শুধুই দুর্নীতির প্রশ্ন নয়, দুর্নীতি প্রতিরোধের প্রশ্নটা হচ্ছে দেশের সম্পদ বাঁচানো, দেশকে বাঁচানো। যারা দেশপ্রেমিক হবেন, দেশকে বাঁচাতে চান, দেশের অর্থনীতিকে বাঁচাতে চান, দেশের মানুষকে বাঁচাতে চান, দেশের জঙ্গল বাঁচাতে চান, জমি বাঁচাতে চান, দেশের খনি বাঁচাতে চান, তারা সবাই বিশেষ করে আমি পশ্চিমবাংলার মানুষদের বলবো যে সবাই কে এর বিরুদ্ধে রাস্তায় নামা, এখনই সময় রাস্তায় নামতে হবে, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। ইতিমধ্যে অনেকটা সর্বনাশ করে দিয়েছে।